বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পাগলা গণেশ যে গল্পটি রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত, সেই পাগলা গণেশ গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো। তো কথা না বাড়িয়ে আমি চলে আসবো মূল ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু অনুশীলনীর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে রয়েছে, সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হতে পারে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলে আসি মূল ভিডিওতে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অনুশীলনীর প্রথম প্রশ্ন এক দাগে আমাদের কি বলেছে? এক দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখান থেকে আমাদের তিনটে করে অপশান দেওয়া রয়েছে, এখানে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তো একের এক দাগের প্রশ্নে আমাদের বলেছে যে পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান নাকি রূপকথা বিষয়ক গল্প। এটির উত্তর হবে পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। একের দুই দাগ অবজারভেটরির বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার, গবেষণাগার নাকি নিরীক্ষণাগার। আরেকবার বলছি, একের দুই দাগ অবজারভেটরির বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার, গবেষণাগার নাকি নিরীক্ষণাগার। এর উত্তর হবে নিরীক্ষণাগার। একের তিন দাগ সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে নাকি মহাকাশে আশ্রয় নিয়েছিলেন। এর উত্তর হবে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। তাহলে একের তিন দাগের উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়। একের চার দাগ গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3589, 3439 নাকি 3500 সালে। আমি দীর্ঘদিন পড়ানোর সূত্রে এই জিনিসটা দেখেছি যে এই প্রশ্নটা একটু ভুল করে সকলেই 3589 যেটা রয়েছে এটা অনেকেই অ্যান্সার করে, কিন্তু 3589 এটা উত্তর হবে না। যেহেতু আমরা গল্পের শুরুর দিকে 3589 এই সালটাকে আমরা পাই, কিন্তু ওটা হচ্ছে গল্পটা শুরুর সাল। এই গল্প শুরুর সালের 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল। এর জন্য এর উত্তর হবে 3439, অর্থাৎ গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 সালে। এবার আমরা চলে আসব দুই দাগে আমাদের বলেছে যে সংক্ষেপে উত্তর দাও। দুয়ের এক দাগের প্রশ্ন, সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে। তো দুয়ের এক দাগের উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম, ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো বিভিন্ন ধরনের উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম, ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতন, নারদের ঢেকির মতন, কার্পেটের মতন বিভিন্ন ধরনের উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে। এমনকি সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে। দুয়ের দুই দাগের প্রশ্ন, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? এখানে আমাদের প্রশ্নের কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে, আর তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি, এই দুটো পার্টের কিন্তু অ্যান্সার করতে হবে। তো এর উত্তর কি হবে? অনাবশ্যক ভাবাবেগ বলতে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতিকে বোঝানো হয়েছে। অনাবশ্যক ভাবাবেগ বলতে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতিকে বোঝানো হয়েছে।
গল্প অনুযায়ী বিজ্ঞানের যুগে বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চাই অনাবশ্যক। গল্প অনুযায়ী বিজ্ঞানের যুগে বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চাই অনাবশ্যক, তাই এগুলিকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। এবার সত্যি ওগুলো অনাবশ্যক কিনা তার উত্তর কি হবে? না, এগুলি একদমই অনাবশ্যক নয়। শুধুমাত্র বিজ্ঞান চর্চাই যে আমাদের একমাত্র শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে পারে তা নয়। শুধুমাত্র বিজ্ঞান চর্চাই যে আমাদের একমাত্র শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে পারে তা নয়। আমাদের সামাজিকভাবে সংবেদনশীল, সৃষ্টিশীল করে তোলে কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি। আমাদের সামাজিকভাবে সংবেদনশীল, সৃষ্টিশীল করে তোলে কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি। তাছাড়া কেউ যদি নিজের ইচ্ছায় এগুলো নিয়ে এগোতে চায় তাকেও প্রাধান্য দেওয়া উচিত। তাই এগুলি অনাবশ্যক ভাবাবেগ নয়। 2-এর 3 দাগের প্রশ্নে আমাদের বলেছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে এর উত্তর আমাদের করতে হবে। তো এর উত্তর কি হবে? কেবলমাত্র বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষের মন থেকে চর্চার অভাবে দয়া, মায়া, করুণা, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলো হারিয়ে গেছে। কেবলমাত্র বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষের মন থেকে চর্চার অভাবে দয়া, মায়া, করুণা, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলো হারিয়ে গেছে। মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। 2-এর 4 দাগের প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? তো এই প্রথম পার্ট, যে ব্যতিক্রমী মানুষটিকে আমরা সকলেই জানি যে পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী মানুষটি পাগলা গণেশ নিজে। তো এর উত্তর হবে গল্পে ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। এর পরের পার্টে রয়েছে যে কিভাবে তিনি ব্যতিক্রমী হলেন। এর উত্তর 3589 সালে যেখানে ঘরে ঘরে কেবলমাত্র বিজ্ঞানের চর্চা, 3589 সালে যেখানে ঘরে ঘরে কেবলমাত্র বিজ্ঞানের চর্চা, চারিদিকে নানান ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের ধুম, অথচ এরই মাঝে একমাত্র পাগলা গণেশ বিজ্ঞান চর্চায় হস্তক্ষেপ না করে আশ্রয় নিয়েছেন হিমালয়ের গিরিগুহায়। কবিতা লিখেছেন, গানের চর্চা করেছেন, পাহাড়ের গায়ে বাটালি দিয়ে পাথর কেটে ছবি এঁকেছেন। পাহাড়ের গায়ে বাটালি দিয়ে পাথর কেটে ছবি এঁকেছেন। এই সমস্ত কর্মকাণ্ডই তখনকার মানুষদের কাছে নিতান্ত অপ্রয়োজনীয়। তবুও গণেশ তার চেষ্টা থামায়নি। এভাবেই তিনি হয়ে উঠেছেন ব্যতিক্রমী। 2-এর 5 দাগের প্রশ্ন, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? তো এর প্রথম পার্টের উত্তর হবে লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে দুটো পাখাওয়ালা লোক গণেশের উদ্দেশ্যে কথা বলেছিল। তো এর পরের পার্টের উত্তর কি? কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? গণেশের গান গাওয়াকে তারা বিকট শব্দ মনে করেছিল।
দুয়ের 6 দাগের প্রশ্ন, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। মুখশ্রী অর্থাৎ মুখ। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে, তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? তাহলে এই প্রশ্নে কিন্তু দুটো পার্ট রয়েছে, গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে বা মুখ ভুলে গেছে, আর তার ভুলে যাওয়ার কারণ কি। তো এর প্রথম পার্টের অ্যান্সার, গণেশ তার 3 ছেলে 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তার 3 ছেলে 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণ, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কারের ফলে তার 3 ছেলের বয়স যথাক্রমে 174, 171, 168। ভুলে যাওয়ার কারণ, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কারের ফলে তার 3 ছেলের বয়স যথাক্রমে 174, 171, 168। মেয়ের বয়স 166। মেয়ের বয়স 166। তারা কেউ গত 100 বছরে বাবার কাছে আসেনি। তারা কেউ গত 100 বছরে বাবার কাছে আসেনি। তাই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। তাই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। এরপর 2-এর 7 দাগের প্রশ্ন, গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল, তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি? এর উত্তর, একজন পুলিশম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলেছিল, এককালে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন পুলিশম্যান লোকটি গণেশের ছাত্র ছিল। একজন পুলিশম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলেছিল, এককালে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন পুলিশম্যান লোকটি গণেশের ছাত্র ছিল। শিক্ষকের প্রতি শ্রদ্ধাবশতই তিনি সম্মান জানিয়েছিলেন। শিক্ষকের প্রতি শ্রদ্ধাবশতই তিনি সম্মান জানিয়েছিলেন। এরপরে 2-এর 8 দাগের প্রশ্ন, 2-এর 8 দাগে আমাদের রয়েছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? তো এর উত্তর হবে, গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল। গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত গণেশ সফল হয়েছিল, কারণ গণেশের প্রচেষ্টায় অবশেষে বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষ শেষ পর্যন্ত গণেশ সফল হয়েছিল, কারণ গণেশের প্রচেষ্টায় অবশেষে বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষ গান গাইতে শুরু করে, কবিতা মক্ষ করে, হিজিবিজি ছবি আঁকে। গান গাইতে শুরু করে, কবিতা মক্ষ করে, হিজিবিজি ছবি আঁকে। 2-এর 9 দাগের প্রশ্ন, লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল, তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? তো এর প্রথম পার্টের অ্যান্সার, এখানে পুলিশম্যানের কথা বলা হয়েছে। এখানে পুলিশম্যানের কথা বলা হয়েছে। তার পরের পার্ট, সে কি বলল? সে বলল, কিছু বুঝতে পারছি না স্যার। সে বলল, কিছু বুঝতে পারছি না স্যার। এর পরের পার্ট হচ্ছে, তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? তো তার অ্যান্সার হবে, তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ, সে পায়ের কাছে পড়ে থাকা গণেশের কবিতা লেখা একটি কাগজের টুকরো তুলে নিয়ে পড়ে, কিন্তু কিছু বুঝতে পারে না। তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ, সে পায়ের কাছে পড়ে থাকা গণেশের কবিতা লেখা একটি কাগজের টুকরো তুলে নিয়ে পড়ে, কিন্তু কিছু বুঝতে পারে না। এখানে দেখো 3টে পার্টের আলাদা আলাদা অ্যান্সার, কিন্তু 3টে করে বক্স করে আমি এখানে ভাগ করে দিয়েছি। 2-এর 10 দাগের প্রশ্ন, 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3 জন কারা, তাদের মুগ্ধতার কারণ কি? এর উত্তর হবে, এই 3 জন ছিল পুলিশম্যান, তার স্ত্রী ও মা। এই 3 জন ছিল পুলিশম্যান, তার স্ত্রী ও মা।
তারা তিনজন গণেশের কবিতা ও গান শুনে এবং গণেশের আঁকা ছবি দেখে মন্ত্রমুগ্ধের মতো বসে রইল। এতক্ষণ আমরা পড়ছিলাম যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে যে প্রশ্নটি আমরা এর পরের দাগে পাবো 3 দাগে, সেখানে কিন্তু সংক্ষিপ্তভাবে লিখলে হবে না। এখানে আমাদের প্রশ্ন রয়েছে পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগে। এই ক্ষেত্রে আমাদের গল্প অনুযায়ী গণেশের চরিত্র বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তরটি একটু বড় হবে। তো পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো, এর উত্তর কি হবে? এর উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে মুখ্য চরিত্র গণেশ এক অভিনব ব্যক্তিত্ব। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে মুখ্য চরিত্র গণেশ এক অভিনব ব্যক্তিত্ব। এরপর পয়েন্ট করে করে তার চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। এখানে ব্যতিক্রমী, প্রথম পয়েন্ট, সমগ্র গল্পে গণেশ এক ব্যতিক্রমী চরিত্র। কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে রচিত গল্পে সকলে বিজ্ঞান নিয়ে মেতে থাকলেও গণেশ সে পথে হাঁটেনি। কবিতা, গান, ছবি আঁকার চর্চার মাধ্যমে সে হয়ে উঠেছে ব্যতিক্রমী। গণেশ সে পথে হাঁটেনি, কবিতা, গান, ছবি আঁকার চর্চার মাধ্যমে সে হয়ে উঠেছে ব্যতিক্রমী। এর পরের পয়েন্ট, লক্ষ্যে স্থির। অন্য সকলে গণেশের বিজ্ঞানের বিপরীতমুখী কর্মকাণ্ড নিয়ে তাকে ঠাট্টা তামাশা করলেও সে লক্ষ্যে স্থির থেকে সাহিত্য, গান, ছবি আঁকার চর্চা করে গেছে। তার পরের পয়েন্ট, সফলতা অর্জন। এভাবেই কিন্তু তোমরা পরপর পয়েন্ট করে লিখবে গণেশের চরিত্র। সফলতা অর্জন, গণেশ চরিত্র তীব্র প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে কবিতা, গান, ছবি আঁকার চর্চা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিল। গণেশ চরিত্র তীব্র প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে কবিতা, গান, ছবি আঁকার চর্চা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিল। সর্বোপরি বলা যায় গণেশের চরিত্রের মাধ্যমেই লেখক বুঝিয়েছেন দয়া, মায়া, করুণা, ভালোবাসাহীন শুধুমাত্র বিজ্ঞানের ওপর ভর করে। সর্বোপরি বলা যায় গণেশ চরিত্রের মাধ্যমেই লেখক বুঝিয়েছেন দয়া, মায়া, করুণা, ভালোবাসাহীন শুধুমাত্র বিজ্ঞানের ওপর ভর করে সমাজ চলে না। সৃষ্টিশীল অনুভূতি পরায়ণ মানুষেরও পৃথিবীতে প্রয়োজন আছে। এ কারণেই গণেশ চরিত্রটি ব্যতিক্রমী হয়ে উঠেছে অসাধারণ। 4 দাগে আমি এখানে বইতেই করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় এটি, যেহেতু ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি সময়টা কমানোর জন্য বইতেই করে রেখেছি। তো 4 দাগে, অর্থ অপরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও। অর্থাৎ এখানে যে বাক্যগুলি দেওয়া রয়েছে এবং সেই বাক্যের নিচে যেখানে রেখা দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে যে শব্দের নিচে, সেই শব্দটিকে আমাদের পরিবর্তন করে অন্য শব্দ বসাতে হবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই শব্দের অর্থের যেন পরিবর্তন না হয়। তো 4 1 দাগ, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, অনাবশ্যকের তলায় দাগ। তো এই অনাবশ্যক শব্দের অন্য একটি শব্দ আমরা লিখেছি কি অপ্রয়োজনীয়। তাহলে অনাবশ্যকের পরিবর্তে আমরা কোন শব্দ বসিয়েছি? অপ্রয়োজনীয়। তারপরে 4 2, কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না, ইয়ার্কি তামাশা এর উত্তর হবে। ঠাট্টা বিদ্রুপের জায়গায় কি বসবে? ইয়ার্কি তামাশা। 3 4, দুনিয়াটা বেঁচে যাবে। তাহলে দুনিয়াটা এর নিচে আন্ডারলাইন করা রয়েছে, তাহলে দুনিয়াটার জায়গায় হবে পৃথিবীটা। 4 4, মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। তো এখানে বিমানের জায়গায় হবে আকাশযান, আর ডেরায় এই শব্দের জায়গায় হবে বাসস্থান, ডেরায় এই শব্দের জায়গায় হবে
বাসস্থান। তারপরে 4-5 গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল, গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল। তো এই সসম্ভ্রমে এটার অ্যান্সার হবে কি সসম্মানে, সসম্ভ্রমে এটির অ্যান্সার হবে কি সসম্মানে। 4-6 দাগ লোকে গান গাইতে লেগেছে, লোকে গান গাইতে লেগেছে কবিতা মক্স করেছে। এখানে দেখো কিছু বইতে প্রিন্টিং মিস্টেক রয়েছে। এখানে আমার যে জায়গাটায় যে শব্দটার তলায় আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে গাইতে লেগেছে। আমি অন্য বইতে দেখেছি কি মক্স এই শব্দটার নিচে আন্ডারলাইন করা রয়েছে বেশিরভাগ বইতে। তো সেক্ষেত্রে মক্স এই জায়গাটায় আমরা অর্থ অপরিবর্তিত রেখে কি শব্দ বসাবো অভ্যাস। মক্সর জায়গায় আমরা কি বসাবো অভ্যাস। 4-7 দাগ হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়, হিমালয় যে খুব জনহীন জায়গা তা নয়। 4-8 দাগে আমাদের কি বলেছে ধুর মশাই, এ যে বিটকেল শব্দ, বিটকেলের তলায় আন্ডারলাইন করা রয়েছে। তো বিটকেল শব্দটিকে আমরা অপরিবর্তিত অর্থের অপরিবর্তিত না রেখে আমরা কি শব্দ লিখব বিকট, অর্থাৎ বিটকেলের জায়গায় আমাদের হবে কি বিকট। এরপরে 5 দাগে আমাদের রয়েছে এক কথায় লেখো। তো আমাদের যে বাক্যগুলি দেওয়া রয়েছে সেটিকে আমাদের এক কথায় লিখতে হবে। মহান যে সচিব মহাসচিব, প্রতিরোধ করে যে প্রতিরোধকারী, গতিবেগ আছে যার গতিশীল, মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয়, অন্ত নেই যার অনন্ত। এরপর 6 দাগ সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। মাধ্যাকর্ষণ, মাধ্যযুক্ত আকর্ষণ, মাধ্যাকর্ষণ কী হবে মাধ্যযুক্ত আকর্ষণ। আবিষ্কার, আবিযুক্তকার, বিসর্গটা কিন্তু অবশ্যই দিতে হবে। আবিষ্কারের কী হবে আবিযুক্তকার। মৃত্যুঞ্জয়, মৃত্যুম যুক্ত জয়, এখানে হসন্তটা অবশ্যই দিতে হবে মৃত্যুম যুক্ত জয়। অনাবশ্যক, অনযুক্ত আবশ্যক, অনাবশ্যক অনযুক্ত আবশ্যক। গবেষণা, গো যুক্ত এসো না, গবেষণা গো যুক্ত এসো না। অন্তরিক্ষ, অন্ত যুক্ত ইক্ষ। গণেশ, গণ যুক্ত ইস। হিমালয়, হিম যুক্ত আলয়। নির্জন, নি যুক্ত জন। গবেষণাগার, গবেষণা যুক্ত আগার, গবেষণাগার গবেষণাযুক্ত আগার। এটির অন্য একটি অ্যান্সারও হয়, সেটি হলো গো যুক্ত এসোনা যুক্ত আগার, গো যুক্ত এসোনা যুক্ত আগার। তারপরে আমাদের রয়েছে পরীক্ষা। এই পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে পরিযুক্ত ইক্ষা। 7 দাগে আমাদের রয়েছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ এটির মানে হচ্ছে একই অর্থযুক্ত অন্য শব্দ, অর্থাৎ আমাদের যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দের বদলে আমাদের অন্য একটি শব্দ লিখতে হবে যার অর্থ একই থাকবে। কৃত্রিম, নকল, পৃথিবী, জগৎ, আন্দোলন, বিদ্রোহ। কৃত্রিম, নকল, পৃথিবী, জগৎ, আন্দোলন, বিদ্রোহ। এরপরে আমাদের 8 দাগে বলেছে নিম্নলিখিত বিশেষণগুলির ওপর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইচ্ছে মতো বিশেষ্য বসাতে পারো, এই বিশেষণের পাশে তোমাদের ইচ্ছে মতো বিশেষ্য বসাতে পারো এবং নিজেদের থেকে ভেবেও এর উত্তর নিতে পারো। তো কৃত্রিম, এই কৃত্রিমের পাশে আমি বসিয়েছি বিশেষ্য কি উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এটি দিয়ে বাক্য রচনাও লিখতে হবে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই। মেদুর আকাশ, মেঘমেদুর আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকায়, মেঘমেদুর আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকায়। তারপর সুকুমারের উপযুক্ত বিশেষ্য বসিয়েছি শরীর, সুকুমার শরীর। এটি দিয়ে বাক্য রচনা শিশুটির সুকুমার শরীর ধুলোয় লুটোপুটি খাচ্ছে, শিশুটির সুকুমার শরীর ধুলোয় লুটোপুটি খাচ্ছে। তারপরে যান্ত্রিক, এটির উপযুক্ত বিশেষ্য বসিয়েছে গোলযোগ, যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন ছাড়তে দেরি হলো, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন ছাড়তে দেরি হলো। ফিরোজা, ফিরোজা এর উপযুক্ত বিশেষ্য বসিয়েছি রং, ফিরোজা রং, ফিরোজা রং আমার খুব প্রিয়, ফিরোজা রং আমার খুব প্রিয়। মন্ত্রমুগ্ধ, এটির উপযুক্ত বিশেষ্য বসিয়েছি শ্রোতা, উপযুক্ত বিশেষ্য কি মন্ত্রমুগ্ধ শ্রোতা। এটি দিয়ে বাক্য রচনা অনেক মন্ত্রমুগ্ধ শ্রোতা হয়ে গান শুনতে লাগলো, অনেক মন্ত্রমুগ্ধ শ্রোতা হয়ে গান শুনতে লাগলো। এরপরে আমাদের 9 দাগে রয়েছে রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় কর। তো 9 দাগের উত্তরগুলি আমি বইতেই পাশে এখানে করে রেখেছি। 9-এর 1 দাগ
গণেশ ও আর সকলের মতো টনিকটা খেয়েছিল। এখানে গণেশের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এটি কি কারক হবে? এটি হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। 9-এর 2 দাগ, তার গানের গলা বেশ ভালোই। এখানে গানের নিচে আন্ডারলাইন করা রয়েছে। তো এটির কারক হবে সম্বোধন পদে ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। 9-এর 3 দাগ, আকাশে একটা পিপে ভাসছিল। এটির অ্যান্সার হবে অধিকরণ কারকে এ বিভক্তি। আকাশের নিচে দাগ ছিল, অধিকরণ কারকে এ বিভক্তি। 9-এর 4 দাগ, আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। আজ সকালে, এই যে সকালের নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এটির অ্যান্সার হবে অধিকরণ কারকে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। তারপরে 9-এর 5 দাগ, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। এখানে পৃথিবীর নিচে আন্ডারলাইন করা রয়েছে, এটির কারক নির্ণয় করতে হবে। এর উত্তর হবে কর্মকারকে কে বিভক্তি। এর উত্তর হবে কি? কর্মকারকে কে বিভক্তি। তারপরে 9-এর 6 দাগ, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? এখানে শব্দ এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। এর উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। এর উত্তর কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। 9-এর 7 দাগ, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন। বিমান থেকে, এটির নিচে আন্ডারলাইন করা রয়েছে, এর কারক নির্ণয় করতে হবে। তো 9-এর 7 দাগের উত্তর হবে অপাদান কারক থেকে উপসর্গ, অপাদান কারকে থেকে উপসর্গ, অপাদান কারকে থেকে উপসর্গ। 9-এর 8 দাগ, 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এখানে মন্ত্রমুগ্ধ এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। তো 9-এর 8 দাগের অ্যান্সার কি হবে? 9-এর 8 দাগের অ্যান্সার হবে করণ কারকে শূন্য বিভক্তি, করণ কারকে শূন্য বিভক্তি। তো এই ছিল পাগলা গণেশ গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো, বা তোমাদের নির্দিষ্ট কোনো বিষয়ের বা টপিকের ওপর যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রেও তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।